everyone and welcome to my channel RN Education এ। আগের দিনকে আমরা অলরেডি প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি এবং প্রজেক্ট পদ্ধতি বা প্রজেক্ট প্ল্যান বলতে আমরা কি বুঝি এবং তার সম্পর্কে আমরা কিছু কনসেপ্ট বা ধারণা আমরা তৈরি করেছি এবং তার সাথে সাথে আমরা আলোচনা করেছি এবং এর ডিফারেন্ট মানে ক্যারেক্টারিস্টিক্স কি আছে বা বৈশিষ্ট্যগুলি কি কি আছে। তো সুতরাং আমাদের ওভারঅল একটা ধারণা অলরেডি তৈরি হয়ে গেছে যে প্রজেক্ট প্ল্যান বা প্রজেক্ট পদ্ধতি বলতে আমরা কি বুঝি। আচ্ছা, যারা তোমরা অলরেডি গ্র্যাজুয়েশনে আছো বা পোস্ট গ্র্যাজুয়েশন করছো তারা তোমাদের সিলেবাসে তোমরা জানো যে ডিফারেন্ট প্ল্যান অফ এডুকেশনের মধ্যে বা মেথডস অফ এডুকেশনের মধ্যে টিচিং বিশেষ করে লার্নিং বা টিচিং প্ল্যানের মধ্যে তোমরা এই টপিকটা পাবে যে প্রজেক্ট মেথড কি। তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এটার একটা ভাস্ট এরিয়া, মানে তোমরা ছোট ছোট এরকম অনেক টপিকস পেয়ে যাবে, যার মধ্যে আমরা আমাদের আগের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছি প্রজেক্ট পদ্ধতি কি। আজকে আমরা দেখে নেব যে প্রজেক্ট প্ল্যান বা প্রজেক্ট পদ্ধতি বিভিন্ন দিকগুলো কি, অর্থাৎ এর স্তরগুলো কি, অর্থাৎ ডিফারেন্ট আসপেক্টস অফ প্রজেক্ট মেথড। তাহলে চলো আমরা দেখে নিই যে প্রজেক্ট মেথডের ডিফারেন্ট আসপেক্ট বা বিভিন্ন স্তরগুলো কি, অর্থাৎ কোন কোন স্তরগুলো বা কোন কোন পর্যায়গুলো আমরা এই প্রজেক্ট প্ল্যান তৈরি করতে আমরা নেব, অর্থাৎ কোন কোন স্তরের মধ্যে দিয়ে আমাদের এই প্রজেক্ট প্ল্যানটা তৈরি হবে। তাহলে চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকের এই টপিক। বলতে আমরা বুঝি যে কোনো একটা উদ্দেশ্যমূলক কর্ম সম্পাদন করতে গেলে তার সমস্যাগুলি কি কি আছে, সেই সমস্যাগুলোকে খুঁজে বার করে সেই ক্ষেত্র অনুযায়ী বা সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের বিভিন্ন সমস্যাগুলির সমাধান তৈরি করা। এবং তার জন্য আমাকে কি করতে, যে কোনো কাজকে আমরা ছোট ছোট বিষয় বা ছোট ছোট ক্ষেত্র হিসেবে আমাকে তাকে বেছে নিয়ে সেই অনুযায়ী আমাকে সেই নীতি বা কৌশলগুলো তৈরি করতে হচ্ছে। অর্থাৎ একটা প্রত্যেকটা স্তর আছে বা প্রত্যেকটা স্টেপের মাধ্যমে আমরা একটা প্রজেক্ট প্ল্যানকে এক্সিকিউশন করছি। ক্লাসরুমে বা যে কোনো শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে এডুকেশনাল বা টিচিং লার্নিং সিস্টেমের মধ্যে আমরা প্রজেক্ট আমরা জানি যে মানে বিভিন্ন ক্লাসরুম সিচুয়েশনে বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন টপিকসের উপরে সাবজেক্টের উপরে আমরা প্রজেক্ট তৈরি করি। প্রজেক্টটা কেন তৈরি করা হয় না, সেই বিষয় সম্পর্কে আমরা আরো ইন ডেপথে কাজ করতে পারি বা ইন ডেপথে আমাদের নলেজ আমার তৈরি হতে পারে। তার জন্য আমাকে ফার্স্টে আমাকে কি দেখতে হবে, যে স্টেপগুলোর কথা বলা হচ্ছে যে ডিফারেন্ট আসপেক্ট অফ প্রজেক্ট মেথড। ফার্স্ট স্টেপ হচ্ছে পারপাসিং, অর্থাৎ এর আগের দিনকে আমি পড়াতে গিয়ে বলেছিলাম যে পারপাস থাকতে হবে, অর্থাৎ আমার একটা পার্টিকুলার উদ্দেশ্য থাকতে হবে যে আমি কি কারণে বা কোন উদ্দেশ্য নিয়ে আমি এই কাজটা করতে যাচ্ছি। যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো একটা কাজ করতে গেলে আমার তার একটা ভবিষ্যৎ বা একটা ফিউচার একটা অবজেক্টিভ থাকবে, যে কোন অবজেক্টিভ বা কোন উদ্দেশ্য নিয়ে আমি সেই কাজটা করব। সুতরাং সেই উদ্দেশ্যটাকে আমাকে আগে স্থির করতে হবে বা গোলটাকে তৈরি করতে হবে। অর্থাৎ যদি ধরা যায় আমি যেন ম্যাথসের উপরে কোনো প্রজেক্ট তৈরি করি, তাহলে আমাকে পার্টিকুলার সেই টপিকস বা সেই টপিকটাকে খুঁজে বার করে তার কি কি সমস্যা আছে, কোন কোন স্টুডেন্টদের কি কি ক্ষেত্রে সেই টপিকগুলো নিয়ে কাজ করলে তাদের আরো বেশি মেন্টাল ডেভেলপমেন্ট বা মেন্টাল পাওয়ারটা অনেক বেশি ডেভেলপ করবে, বা তাদের মেন্টাল এবিলিটি, তাদের ক্রিয়েটিভিটি, তাদের চিন্তাধারা, এই সমস্ত দিকগুলো আরো বেশি মেন্টাল ডেভেলপমেন্টের দিকে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, সেই ওরিয়েন্টেড কিছু আমাকে টপিক বা তার সাবজেক্ট আমাকে তৈরি করতে হচ্ছে। তার মানে আমার উদ্দেশ্যটা কি হবে, যে মেন্টাল এবিলিটিকে ডেভেলপ করা। আমি যদি এটা শর্ট ফর্মে বলি, যে আমি যদি ম্যাথসে কোনো একটা প্রজেক্ট কেন দিচ্ছি না, তার রিজনিং এবিলিটি, তার মেন্টাল এবিলিটি গুলোকে আরো বেশি ডেভেলপ করা যায়। তার জন্য আমাকে সেই প্রজেক্ট থ্রু দ্য প্রজেক্ট আমাকে সেই কাজটা আমাকে তৈরি করতে হচ্ছে। তার জন্য অর্থাৎ আমাকে এখানে একটা পারপাস থাকতে হচ্ছে। পারপাসটা কি না, স্টুডেন্টদের মেন্টাল এবিলিটি ক্রিয়েট করা বা তাদের রিজনিং এবিলিটি গুলোকে ক্রিয়েট করা, এবং তার সাথে সাথে ফিজিক্যাল এন্ড মানে মোটর ডেভেলপমেন্টও এর সাথে সাথে কাজ করে, যে ফিজিক্যাল এন্ড মেন্টাল ডেভেলপমেন্টকে আরো বেশি এনহ্যান্স করা, অর্থাৎ সেই ক্ষেত্রকে আরো বেশি উন্নত করা। তারপরে আসছে প্ল্যানিং। পারপাস আমার তৈরি হয়ে গেল, অর্থাৎ উদ্দেশ্য আমার তৈরি হয়ে গেল, এরপরে হচ্ছে আমার প্ল্যানিং, অর্থাৎ কোন কোন প্ল্যান নিয়ে আমাকে চলতে হবে, কোন কোন বিষয়ের উপরে আমাকে কাজ করতে হবে, কোন সিচুয়েশনে আমাকে অর্থাৎ সোশিও ইকোনমিক্যাল আমাকে সিচুয়েশনটা দেখতে হবে, ইনফ্রাস্ট্রাকচার আমার আছে কিনা সেটা দেখতে হবে, এবং প্ল্যানিং এর মাধ্যমে অর্থাৎ কোন স্টুডেন্টদেরকে আমার নিতে হচ্ছে, তাদের কোন কোন প্রবলেম কি কি আছে সেটা আমাকে দেখতে হচ্ছে, এবং তার সাথে সাথে কি হচ্ছে, আমি রিসোর্স কি কি পাচ্ছি,
অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে আমার ম্যান পাওয়ার লাগছে, আমার ফিনান্সিয়াল পাওয়ার লাগছে, আমার সেই ক্লাসরুম সিচুয়েশন লাগছে, অর্থাৎ আমার সেই ক্লাসরুম ম্যানেজমেন্ট লাগছে, এবং তার সাথে সাথে আমার ম্যান পাওয়ার আমার কি কি লাগছে, অর্থাৎ আমি কার কার সাথে আমি বিষয়টা নিয়ে আমি হেল্প নিতে পারি, কার কার সহযোগিতা আমি পেতে পারি, কোন কোন স্টুডেন্ট এবং মানে অর্থাৎ টিচার আর স্টুডেন্ট এখানে কিন্তু কোলাবোরেশন ভাবে কাজ করছে। অর্থাৎ এখানে শুধুমাত্র প্ল্যানটা শুধুমাত্র আমার টপিক বা বিষয় নির্বাচন করলেই হবে না, তার সাথে আমাকে দেখতে হবে যে কোন কোন ব্যক্তির আমি সাহায্য পাচ্ছি, অর্থাৎ আমার রিসোর্স কি কি আছে, আমার প্রাইমারি রিসোর্স কি কি আছে, সেকেন্ডারি রিসোর্স কি কি আছে, আমি কোথায় বসে কাজটা করতে পারি, তার জন্য আমার কি কি ইকুইপমেন্ট লাগবে, তার ইনফ্রাস্ট্রাকচার কি কি লাগবে, কোন স্টুডেন্টের আমি নিয়ে কাজ করব, কোন টিচার আমাকে বা টিচার ছাড়াও অন্যান্য আরো কোন কোন মানুষের বা ব্যক্তি মানুষের আমরা সহযোগিতা পেতে পারি, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। নেক্সট হচ্ছে তারপরে আসছে এক্সিকিউশন। আচ্ছা, এক্সিকিউশন বলতে পারো, এটা ইমপ্লিমেন্টেশন বলতে পারো, যে যখন আমি এত কিছু কাজ করে নিলাম তারপরে আমাকে দেখতে হবে যে আমি এই কাজটাকে কিভাবে কর্মসম্পাদন করতে পারি। অর্থাৎ এখানে কিন্তু অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে আত্মসক্রিয়তার কাজটাই কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ সেলফ অ্যাক্টিভিটি কিন্তু এখানে কিন্তু অনেক বেশি তৈরি হচ্ছে। ইমপ্লিমেন্টেশন যতক্ষণ না আমি করছি যে কোনো কাজ, শুধুমাত্র প্রজেক্ট বলে না, যে কোনো কাজ করার সময় আমি এত কিছু করলাম, পারপাস আমি তৈরি করলাম, আমি প্ল্যানিং করলাম, কিন্তু যতক্ষণ না আমি তাকে ইমপ্লিমেন্ট করছি কোনো একটা ফিল্ডে, আমি যতক্ষণ না ফিল্ডে গিয়ে কাজটা করছি, অ্যাক্টিভ ভাবে কাজটা করছি, সেলফ অ্যাক্টিভিটি আমার যতক্ষণ না আসছে, ততক্ষণ কিন্তু আমি সেই কাজটার ফিডব্যাক আমি পাবো না, বা কাজটার আমার কিন্তু আউটপুট ততটা পজিটিভ আসবে না। সুতরাং আমাদের কর্মসম্পাদন করতে গেলে আমাদেরকে সবাইকে মিলে এই কাজটাকে একটা এক্সিকিউশন দিতে হবে, তার ইমপ্লিমেন্টেশন রাখতে হবে। যতক্ষণ আমি ইমপ্লিমেন্ট করব ততক্ষণ কিন্তু আমি তার পজিটিভ নেগেটিভ সাইড আমি বুঝতে পারবো না। অর্থাৎ ফিডব্যাকেরও আমরা কি জানি যে ভালো দিকও বেরোয়, খারাপ দিকও বেরোয়। তার মানে কি, আমাকে সেই কাজটার আমি কতটা আউটপুট পাচ্ছি, কতটা পজিটিভ আউটপুট পাচ্ছি, কতটা নেগেটিভ আউটপুট পাচ্ছি, সেই জিনিসটা কিন্তু আমাকে তৈরি করছে থ্রু দ্য ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ কর্মসম্পাদন যতক্ষণ না আমি করবো ততক্ষণ আমার সেলফ অ্যাক্টিভিটি আমার গ্রো করবে না, আমার ক্রিয়েটিভিটি গ্রো করবে না, মেন্টাল এবিলিটি এবং তার সাথে সাথে মোটর ডেভেলপমেন্টের রিলেটেড আরো যা বিষয়গুলো আমরা জানি, যে ইমোশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এক একটা ইন্টার রিলেটেড। তার মানে আমাকে প্রত্যেকটা বিষয় যদি আমাকে দেখতে হয়, তার জন্য কিন্তু আমাকে এক্সিকিউশনটা করতে হবে। অর্থাৎ যে বিষয়ে আমি কাজ করব সেটা যতক্ষণ এক্সিকিউশন হচ্ছে ততক্ষণ আমি কিন্তু সেই কাজের ফিডব্যাক আমরা পাচ্ছি না। এবং লাস্ট হচ্ছে জাজমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে বিচার করুন। জাজমেন্ট আমি কেন করব, আমার যদি মূল্য আমি তার দিতে না পারি, অর্থাৎ মূল্যায়নটা আমি যদি করতে না পারি, এই প্রত্যেকটা কাজের একটা ইভ্যালুয়েশন আছে, অ্যাসেসমেন্ট আছে। তো এই অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন আমাকে কি দেবে, আমাকে দেবে যে আমার কোথায় কোথায় ত্রুটি আছে, অর্থাৎ আমার মানে কাজের ক্ষেত্রে কোথায় কোথায় এরার্স গুলো আসছে। তাহলে এই এরার্স গুলোকে যখন আমি আইডেন্টিফাই করব, তখনই আমি বুঝতে পারবো যে আমার আর কোথায় কোথায় কাজ করতে হবে। জাজমেন্টের কাজই হচ্ছে কিন্তু এরার্স গুলোকে তৈরি করা, এবং তার সাথে সাথে পজিটিভ সাইডও আমাকে মানে দেখিয়ে দেবে যে কি কি পজিটিভ সাইড আছে। অর্থাৎ এখানে পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু কাজ করে। এরার্স যখন আমি, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের প্রবলেম সলভিং এর বিষয়টা চলে আসছে। প্রবলেম সলভিং আমার তখনই হবে যতক্ষণ আমি জাজমেন্ট করব। বিচার কর্ম মূল্যায়নের মাধ্যমে, অ্যাসেসমেন্টের মাধ্যমে আমার এরার্স গুলো বেরিয়ে আসবে, কি কি ত্রুটি আছে, ত্রুটিগুলোকে নিয়ে আমি আমার প্রবলেম সলভিং গুলো আমার করতে কিন্তু আরো ইজি হবে। অর্থাৎ আমাকে বিচারকরণটাও আমাকে রাখতে হচ্ছে। তার মানে কি, প্রজেক্ট তৈরি করতে গেলে আমাকে কিন্তু এই এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তবেই আমি আমার সেই যে পারপাসটা আমি নিয়েছিলাম, অর্থাৎ যে গোলস বা যে উদ্দেশ্যটা নিয়ে আমি কাজ করেছিলাম, সেই উদ্দেশ্যটাকে আমাকে প্রপার ইমপ্লিমেন্টেশন বা কার্য সক্রিয়তার মাধ্যমে বা কর্ম সক্রিয়তার মাধ্যমেই কিন্তু আমি আমার প্রবলেমটাকে সলভিং করতে পারছি। অর্থাৎ এরার্স যতক্ষণ না আসছে আমি কিন্তু প্রবলেম সলভ করতে পারবো না। এরার্স আসলে তবেই আমি তার কি কি আমাকে পজিটিভ দিকগুলোকে নিতে হবে, কোন কোন নেগেটিভ গুলো আসছে সেগুলোকে ওভারকাম করতে হবে, কোন কোন ত্রুটিগুলো দেখা যাচ্ছে সেই ত্রুটিগুলোকে সঠিক উপায়, সঠিক নীতি কৌশল, টেকনিক্স গুলোকে ইউজ করে তবেই কিন্তু আমি তার প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু কোনো প্রবলেমই সলভ করতে পারবো না।
তো এটাই হচ্ছে যে প্রজেক্ট মেথডের যদি দেখো যে ডিফারেন্ট আসপেক্ট গুলো কি, যে কোনো প্রজেক্ট মেথড বা যে কোনো বিষয়, শুধু নট অনলি যে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে, যে কোনো বিষয় প্রজেক্ট আমার তখনই কাজ করবে যতক্ষণ আমি এই চারটে বিষয়গুলোকে আমাকে নিয়ে আমি কাজ করবো। অর্থাৎ প্রত্যেকটা স্তর কিন্তু, প্রত্যেকটা স্টেপ কিন্তু এক একটা ইন্টার রিলেটেড, একটাকে জাম্প করে কিন্তু আরেকটা হবে না। সুতরাং আমরা প্রজেক্টটাকে সেইভাবে তখনই আমি একটা পজিটিভ আসপেক্টে আসতে পারবো বা একটা পজিটিভ ফিডব্যাক আমি পাবো যখন আমি এই চারটে স্তরকে বা চারটে পর্যায়কে আমরা মানে ধারাবাহিকভাবে আমরা বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে, ভিডিওটা তোমরা বুঝতে পারবে, কারণ আমি এখানে অনেকটা কম্প্যাক্ট ভাবে প্রত্যেকটা পয়েন্টকে তুলে ধরে এখানে বোঝাতে চেয়েছি যে ডিফারেন্ট আসপেক্ট অফ প্রজেক্ট মেথড কি। তোমরা তোমাদের সিলেবাসে মোটামুটি এই রিলেটেডই কোয়েশ্চেন আনসার পাবে। এই সংক্রান্ত অনেক ইনফরমেশনও তোমরা বিভিন্ন আমাদের যা বই আছে, বিশেষ করে যারা ইংলিশে পড়ছো তারা তো অনেক পেয়ে যাবে। যারা কিনা বাংলা মিডিয়ামে পড়ছো বা বাংলাতে পড়ছো, অনেক ক্ষেত্রে হয় কি নোটসের একটু তোমাদের অসুবিধা হয়ে যায়, তার জন্য আমি এইভাবে পয়েন্ট করে করে যাতে কম্প্যাক্ট ভাবে তোমরা জিনিসটাকে বুঝতে পারো, তার জন্য আমি এইভাবে তুলে ধরেছি। যদি মনে করো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এই রিলেটেড আর যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে, কোনো কমেন্টস থাকে, তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক দেবে বা আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি নিয়ে আসবো এই রিলেটেড আরো কিছু নেক্সট ভিডিওতে, নেক্সট কিছু টপিক নিয়ে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই রিলেটেড আর কিছু যদি কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে ফিডব্যাক আমাকে জানাবে, আমার কমেন্ট বক্সে আমাকে জানাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।